জনাব মির্জা ফখরুল ইসলামকে রাজনৈতিকভাবে বিএনপি কি এখন একটু দুর্বল? অনেকেই বলছেন মহাসচিব হিসাবে আপনি নেতৃত্ব দিতে আমার শব্দটা বলতে খারাপ লাগছে যে, কিন্তু অনেকে বলছেন যে মহাসচিব হিসেবে আপনি নেতৃত্ব দিতে একটু ব্যর্থ হয়েছেন। এই বিষয়টা সম্পর্কে কি আপনি একটু বলবেন যে রাজনৈতিকভাবে বিএনপি এখন দুর্বল কিনা, আপনার নেতৃত্বে বিএনপি আসলে ঠিক পথে? বিষয়টা হচ্ছে যে আপনি রাজনৈতিকভাবে বাংলাদেশের অবস্থানটা কোথায়, রাজনৈতিকভাবে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর অবস্থান কোথায়, এখানে কি আসলেও কোনো রাজনীতি আছে? এখানে 2009 সালের পর থেকে আপনার বিশেষ করে 2012 সালে তত্ত্বাবধায়ক সরকার তুলে নেওয়ার পর থেকে তাদের সংবিধান পরিবর্তন করে আওয়ামী লীগ যে একদলীয় একটি শাসন ব্যবস্থা আপনার এখানে পাকাপোক্ত করতে চাচ্ছেন, তারই ফলশ্রুতি হিসাবে আমরা দেখছি যে এখানকার সমস্ত রাজনৈতিক দলগুলোকে আপনার পুরোপুরিভাবে তাদের একেবারে ইনঅ্যাক্টিভ করে দেওয়া, রাজনৈতিক নেতাদেরকে রাজনীতিকে দিকে নিয়ে যাওয়া, এবং তারই ধারাবাহিকতায় কিন্তু আপনার আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় জড়িয়ে সাজা দেওয়া হয়েছে। আমাদের দলের প্রায় 35 লক্ষ মানুষের বিরুদ্ধে মামলা হয়েছে, 1 লক্ষের উপরে মামলা, এবং একই সঙ্গে আমাদের 500-এর উপরে নেতা কর্মী, সিনিয়র নেতা কর্মী, সংসদ সদস্য গুম হয়েছেন, প্রায় 1000 উপরে খুন হয়েছেন। এবং এখানে সত্য কথা বলতে কি যে আমাদের এই এখন শুধু আমরা নই, অন্যান্য রাজনৈতিক দলগুলো এমনকি আপনার মিডিয়া কেউই এখানে স্বাধীনভাবে কাজ করতে পারছে না। তো এই অবস্থার প্রেক্ষিতে আমার আপনার কাজ কতটুকু সফল হচ্ছে কি হচ্ছে না এটা বিচার করার দায়িত্ব তো আমার নয়, এটা জনগণ বিচার করবে। এট দি সেম টাইম পার্টি উইল ডিসাইড। কিন্তু দল তো এখন পর্যন্ত আমাকে আপনারা সেই ধরনের কোনো কথা বলেননি, বললে নিশ্চয়ই যদি সেই ধরনের সিদ্ধান্ত দল নেয় কার্যকরী হবে। জনাব মির্জা ফখরুল ইসলামকে দল বা জনগণের কথা বাদ থাক, ভারপ্রাপ্ত আর পুরোপুরি মহাসচিব মিলে প্রায় 10 বছর ধরে আপনি বিএনপির মহাসচিব। আমরা যদি প্রশ্নটা এইভাবে করি, এই 10 বছরে বিএনপির রাজনীতি নিয়ে আপনি কতটুকু সন্তুষ্ট? মানে বিএনপি কি আসলে ঠিক পথে আছে কিনা? 2011 থেকে দায়িত্ব আছেন আপনি, দলের কাউন্সিলও করার সময় 1.5 বছরের মতো পার হয়ে গেছে। সেই হিসাবে আমি বলছি যে বিএনপি আসলে ঠিক পথে আছে কিনা, আপনি কি মনে করছেন? বিএনপি একটি উদারপন্থী রাজনৈতিক দল, গণতান্ত্রিক দল। এখানে বর্তমানে দেশের যে অবস্থা বিরাজ করছে, এখানে গণতন্ত্রের কোনো কিছু অবশিষ্ট নেই। সেই ক্ষেত্রে এখানে একটি গণতান্ত্রিক রাজনৈতিক দলের যেটাকে বলা যেতে পারে স্বাভাবিকভাবে কাজ করা, সেই কাজ করার কোনো পরিবেশ কিন্তু এখানে নেই। এবং স্বাভাবিকভাবেই এখানে যারা আমরা দায়িত্বে রয়েছি, কাজ করছি, আমাদের পক্ষে কাজ করা খুবই ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। আপনারা খুব ভালো করে জানেন যে এখন আমাদের শীর্ষ নেতা বেগম আমি দুঃখিত, আপনার বেগম খালেদা জিয়া সহ একেবারে আপনার নিম্ন পর্যায়ের নেতা যারা আছেন, তারা কেউই কমপক্ষে 20টা 25টা 50টা 100টার মামলা তাদের নেই, এবং সপ্তাহের মধ্যে 3 দিন 4 দিন করে তাদেরকে কোর্টে যেতে হয়। অনেকে আপনার নিঃস্ব হয়ে গেছেন অর্থনৈতিক দিক থেকে, অনেকে আপনার পঙ্গু হয়েছেন। এই সুন্দর ব্যাখ্যা করেছেন, কিন্তু বিএনপির ভিতরেও নানা রকম দুর্বলতা অন্তর্গতের কথা আমরা শুনে থাকি। অনেকে এরকমও বলে থাকেন যে বিএনপির ভিতরে সরকারের বা আওয়ামী লীগের চর রয়েছে, যে চর আপনারা কি এরকম কাউকে চিহ্নিত করতে পেরেছেন যারা হচ্ছে এই ধরনের কথা যারা বলেন, আমার মনে হয় না যে তারা কোনো দায়িত্বশীল জায়গা থেকে বলেন, এবং তারা দলের জন্য বা দেশের জন্য বা গণতন্ত্রের জন্য কোনো দায়িত্বশীল ভূমিকা পালন করছেন বলেও আমরা সেটা মনে করি না। আমরা মনে করি যে যারা এই ধরনের কথাগুলো বলছেন তারাই আপনার কিছুটা সমস্যার মধ্যে আছেন মানসিকভাবে। এই বিষয়টাকে আপনাকে অনুধাবন করে দলকে ঐক্যবদ্ধ রাখা, যে মুহূর্তে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে দলকে ঐক্যবদ্ধ রাখা, গণতন্ত্রের মুক্তির জন্য অন্যান্য গণতন্ত্রের পক্ষের শক্তিগুলোকে এক করা এবং একটা ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলা। আমরা চেষ্টা করছি প্রথম থেকেই। আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন আপনার কারাগারে যান, তার আগে তিনি পরিষ্কার করে বলে দিয়ে গিয়েছিলেন যে জাতীয় ঐক্য তৈরি করতে হবে, এবং জাতীয় ঐক্যের কোনো বিকল্প নেই। যারই ধারাবাহিকতায় আমরা গণফোরাম, নাগরিক ঐক্য জোট, জাসদ এবং আপনার আমাদের অন্যান্য দলগুলোর সঙ্গে আমরা ঐক্য ফ্রন্ট তৈরি করেছি। আমরা 20 দল তো ছিলই, সবগুলো মিলিয়ে আমরা একখানে এসে, যেটা আমি মনে করি যে বাংলাদেশের রাজনীতি ইতিহাসে একটা বিরল ঘটনা। আমরা রাজনৈতিক বিশ্লেষকরা বলেছেন ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে এই আসম রব এবং মাহমুদুর রহমান মান্নার কে নিয়ে আপনি যে জোট করেছেন বা আপনারা যে জোট করেছেন, সেটি আসলে ভুল ছিল। এটি আসলে
জোট করার থেকে আরো বেশি যেটি করেছে সেটি হচ্ছে যে 20 দলের বিভিন্ন বিভিন্ন দলের সাথে আপনাদের বিএনপির দূরত্ব তৈরি হয়েছে এবং বিএনপি কার্যত দুর্বল হয়েছে জোটটি করার ফলে, এবং সরকারকেও সঠিক নয়। সমস্যা হচ্ছে যে বিএনপি দুর্বল হচ্ছে, এই ধারণাটাই তো ভুল। আমি তো মনে করি বিএনপি আগের চাইতে অনেক আপনার সবল হয়েছে, অনেক দৃঢ় হয়েছে। আপনি লক্ষ্য করে দেখবেন যে যখন এই ধরনের কর্তৃত্ববাদী সরকার বা আপনার কোন এই ধরনের ফ্যাসিস্ট সরকার আসে বা আপনার এই অটোক্রেটিক গভর্নমেন্ট আসে, তখন বিরোধী দল, প্রধান বিরোধী দলগুলো ভেঙে যায়, নেতারা অন্যান্য গিয়ে সরকারের সঙ্গে যোগ দেন। পর্যন্ত এই 12-13 বছর হয়েছে, 14 বছর হচ্ছে, একজন নেতাও কিন্তু আমাদের দল ছেড়ে অন্য দল আওয়ামী লীগে গিয়ে যোগ দেন, সরকারের সঙ্গে হাত মেলাননি। এটা একটা, আমি মনে করি যে গণতন্ত্রের জন্য একটা খুব বড় রকমের একটা অ্যাচিভমেন্ট, এবং সেইখানে আমরা সবাই ঐক্যবদ্ধ আছি। আমরা বিএনপিতে আমাদের যারা শীর্ষ নেতা আছেন, যারা আপনার জাতীয় স্থায়ী কমিটির সদস্য আছেন, অন্যান্য সদস্য যারা আছেন, এখানে ঐক্যবদ্ধই কিন্তু সমস্ত কাজ করা হচ্ছে। আমি এই প্রসঙ্গে একটু আরেকটু জানতে চাই যে বগুড়া 6 আসন থেকে সংসদ সদস্য পদে বিজয়ী হয়েছিলেন আপনি, কিন্তু আপনি শপথ নেন নাই, সেই সিদ্ধান্তটা কি সঠিক ছিল? মানে সেই সিদ্ধান্ত যদি সঠিক থাকে তাহলে বিএনপির যা আপনার জন্য সঠিক সিদ্ধান্ত তা বিএনপির অন্য দুইজনের জন্য মানে অঠিক সিদ্ধান্ত বা ঠিক সিদ্ধান্ত কেমনে হয়? কারণ আমরা দেখেছি যে বিএনপির 2 জন সংসদ সদস্য যিনি আছেন। আমি আপনার প্রশ্নটার আমি উত্তর দেই। বাংলাদেশে আপনি যদি ওই টিপিক্যাল প্রচলিত ধারণাগুলো নিয়ে এখানে আপনি বিশ্লেষণ করেন তাহলে বোধহয় সঠিক হবে না। এখানে আমি একটা কথা বলি, খুব দুর্ভাগ্যজনক ভাবে বাংলাদেশে কিছুদিন ধরেই এই প্রবণতা চলছে যে বিরোধী দলকে আক্রমণ করা, তাকে আরো দুর্বল করে দেওয়ার চেষ্টা করা, এবং সরকারের যে আপনার তাদের যে আপনার একটা এজেন্ডা যে বিএনপিকে নির্মূল করা এবং বিরোধী দলকে আপনার নিষ্ক্রিয় করে দেওয়া, তারই একটা অংশ হিসেবে কিন্তু এইসব আপনার যে গুজব, এইসব কথাবার্তা, এই সমস্ত রিমার্কস করা হয়। আমাদের এখানে এই ধরনের অন্য কোনো কিছু কাজ করে, এগুলো হচ্ছে প্রচারণা। এটা আপনার শুরু হয়েছে অনেক আগে থেকে, আপনাদের নিশ্চয়ই মনে আছে 1/11 আগে থেকেই আপনার এই প্রচারণাগুলো শুরু হয়েছিল, এবং মূল লক্ষ্যই ছিল যে প্রধান বিরোধী দল বিএনপিকে নিষ্ক্রিয় করে ফেলা এবং তাদেরকে রাজনৈতিকভাবে আপনার সরিয়ে দেওয়া, ও একটা বিরাজনীতিকরণের প্রক্রিয়া কিন্তু তখন থেকেই শুরু হয়েছে। এটা আমরা সবাই জানি, নিশ্চয়ই আপনাদের অনেকেরই মনে থাকতে পারে। তখন যারা আন্দোলন করেছিলেন যে আপনার সৎ প্রার্থীর খোঁজে, যোগ্য প্রার্থীর খোঁজে, এখন কোথায়? where is that? আপনার এখানে তো কোনো কিছুই নাই। এখন তো আমরা পার্লামেন্ট যেটা আছে, সেই পার্লামেন্ট তো আমরা পার্লামেন্টই বলতে পারি না, কারণ এখানে জনগণের কোনো প্রতিনিধিত্বই নাই। একটা নির্বাচন হয়েছে, যে নির্বাচনটা আপনার আগের রাতে লুট করে নিয়ে যাওয়া হয়েছে। তারও আগে 14 সালে যে নির্বাচন হয়েছিল 154 জনকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়েছে। না, কিন্তু সেই অবস্থায় আপনার প্রশ্ন উত্তর দিই, আপনার প্রশ্ন উত্তর দিচ্ছেন তারপরে। সেই অবস্থার প্রেক্ষিতে যে দেশে গণতন্ত্রের ন্যূনতম অধিকারগুলো নেই নাগরিকদের, যেই দেশে রাজনৈতিক চর্চার কোন গণতান্ত্রিক কোন পরিস্থিতি পরিবেশই নেই, যেখানে কেউ কাউকে জবাবদিহি করে না, আপনি ইদানিং কালে যত সমস্ত ঘটনা দেখছেন, এগুলো হচ্ছে বাস্তবতা। এখানে আপনার যে এক্সট্রা জুডিশিয়াল কিলিং হয়, তার জন্য আপনার কোনো জবাব দিতে হয় না। আমি বিনয়ের সঙ্গে আপনার সঙ্গে একমত পোষণ করছি যে এখানে পরীক্ষাটা কঠিন, কিন্তু ছাত্র তো মনে হয় ভালো হওয়া দরকার। যখন পরীক্ষা কঠিন হয়, আমরা কি আসলে মানে সব পরীক্ষা তো আমাদের জন্য সহজ নয়। দক্ষিণ আফ্রিকার খেয়াল করে দেখেন, আমি আপনাকে বলি, ছাত্রত্বের মেধা বা সবকিছু নির্ভর করে তার শেষ পরিণতি দিয়ে, তাই না? এখানে আপনি খেয়াল করে দেখুন যে দক্ষিণ আফ্রিকাতে নেলসন ম্যান্ডেলার আপনার এই যে ন্যাশনাল আফ্রিকান কংগ্রেস, তারা কিভাবে আন্দোলন করেছিল, কত দূর আন্দোলন করেছে। 27 বছর নেলসন ম্যান্ডেলা জেলে ছিলেন। মিয়ানমারের সূচি 2009 সালে তিনি সম্পূর্ণ জিতলেন ইলেকশনে, তাকে ক্ষমতা দেওয়া হলো না। এরপরে 10.5 বছর প্রায় তিনি হাউস ইন্টার্ন থাকলেন, তারপরে আস্তে আস্তে এক জায়গায় আসবেন। আজকে আপনি অন্যান্য দেখুন, আপনি মালয়েশিয়াতে দেখুন আনোয়ার ইব্রাহিমের দল কিভাবে ধীরে 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 এত দ্রুত অস্থির কিছু আছে বলে আমি মনে করি না। দেশের মানুষ গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছে, লড়াই করেছে, করবে, এবং সেটা হচ্ছে যে তারেক রহমান সাহেব তো নিজে থেকে উড়ে এসে জুড়ে বসেননি। তারেক রহমান সাহেব আমাদের বিএনপির যে গঠনতন্ত্র, সেই গঠনতন্ত্রের বিধান অনুযায়ী
এবং যেটা কাউন্সিল করে ক্ষমতা দেওয়া হয়েছে বিএনপিকে, আমাদের কনস্টিটিউশনে আছে যে আমাদের চেয়ারপারসন যদি কোনো কারণে দায়িত্ব পালন করতে সক্ষম না হন, তাহলে সিনিয়র ভাইস চেয়ারম্যান যিনি থাকবেন তিনি নেক্সট কাউন্সিল পর্যন্ত তিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন। সেখানে এখানে যারা প্রশ্ন করেন যেটা পারা যেত না, তারা তো গণতন্ত্রে বিশ্বাসই করেন না। দ্যাট ইজ দ্য রিয়ালিটি। দিস ইজ নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে যে যারা এই কথা বলছেন যে বিএনপি আপনার প্রশ্নটা হচ্ছে যে দুর্বল হয়ে যাচ্ছে, এটা হচ্ছে কি তাদের এখানে বাংলাদেশে দুর্ভাগ্যজনকভাবে একটা কালচার গ্রো করেছে। এই কালচারটা হচ্ছে কি আপনার এমন একটা আন্দোলন বলেন আর যাই বলেন, একটা ভায়োলেন্সের একটা মানে একটা পেছনের দিকে কিছু ইতিহাস ছিল, যেগুলোকে আমরা আমাদের অভিজ্ঞতা অনুযায়ী আমাদের সমস্ত পার্টির যে ক্ষতি হয়েছে সবকিছু নিয়ে ভবিষ্যতে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য আমরা এটাকে ওই ধরনের ভায়োলেন্স আমরা কোনোদিন যেন না ঘটে, যেটা সরকার সুযোগ পায় সেই ধরনের কোনো কার্যক্রমে আমরা যেতে চাই না। এগুলো হচ্ছে বাস্তবতা এবং এটা আপনার সমস্ত আলোচনার মাধ্যমেই আসছে। এখন কিন্তু আপনাকে গণতন্ত্রের জন্য ভিন্নভাবে চিন্তা করতে হবে। কারণ সারা পৃথিবীতে একটা প্রবণতা আপনি লক্ষ্য করেছেন যে এখানে কর্তৃত্ববাদী সরকারগুলো আরো শক্তিশালী হচ্ছে এবং গণতান্ত্রিক যে দলগুলো রয়েছে তারা আপনার চাপের মধ্যে পড়ছে। এটা শুধু বাংলাদেশে নয়, সমগ্র পৃথিবীতে। আজকে পার্শ্ববর্তী ভারতবর্ষের দিকে তাকিয়ে দেখুন, আপনি অন্যান্য দেশগুলোর দিকে তাকিয়ে দেখুন, ইভেন আমেরিকাতে যুক্তরাষ্ট্রে এবং যুক্তরাজ্যে কি ধরনের অবস্থা চলছে। সুতরাং আপনারা এই কথাগুলো যারা বলেন, এখানে আমি একটা কথা বলে শেষ করবো আমার উত্তরটা, যে বাংলাদেশে গণতন্ত্রকে যদি সত্যিকার অর্থেই যদি দেখতে চান কেউ, তাহলে তাদেরকে তাদের মন মানসিকতা পরিবর্তন করতে হবে। আপনাকে একটু প্রশ্ন করতে পারি যে বিএনপির আমলে যারা যেসব টিভির লাইসেন্স দেওয়া হয়েছিল এবং যেসব টিভির টেলিভিশনের মালিক বিএনপি নেতৃবৃন্দ ছিলেন, তারা কি সেই টেলিভিশনগুলিতে তারা বিক্রি করে দিতে বাধ্য হয়েছে, নাকি তারা তারা কি করেছেন, মানে তাদের কি হয়েছে? আপনারা দুর্ভাগ্য আর কি যে আপনারা আমাদের দেশে আপনারা যারা কাজ করি, রাজনীতি করি, সাংবাদিকতা করি, আপনার চাকরি করি, অধ্যাপনা করি, আমাদের একটা মেন্টাল মেকআপ তৈরি হয় এখানে। এই মেন্টাল মেকআপটা আমাদের রাজনৈতিক কালচার, সামাজিক কালচারের উপরে নির্ভর করে, যে কারণে আমরা চিন্তাও সেইভাবেই করার চেষ্টা করি। বাস্তবতা যেটা হচ্ছে কি, যে এখানে বাংলাদেশের দুর্ভাগ্যক্রমে এখানে আপনার গণতন্ত্রের চর্চাটা কখনোই পাকিস্তান আমল থেকেই কখনো সেইভাবে আপনার একেবারে একটা সিনসিয়ারলি একটা উদ্দেশ্য নিয়ে ওইটার ওই লক্ষ্যেই কাজ করা হয়নি বা হতে পারেনি। আমি বলি যে হতে পারেনি। এখানে গণতন্ত্র যেন কাজ করতে না পারে সেই কাজটাই করা হয়েছে। ঠিক সেইভাবে মিডিয়াগুলোকে আপনার এখানে তৈরি করা হয়েছে, তাদের মালিকানাকে সেইভাবে আনা হয়েছে। সে একইভাবে আপনার বিশ্ববিদ্যালয়গুলোতে আপনার কাজ করা হয়েছে, ব্যক্তি মালিকানায় ব্যাঙের ছাতার মতো যে আপনার বিশ্ববিদ্যালয় গড়ে উঠেছে। আমি শেষ করে দিই, এটি হচ্ছে বাংলাদেশের স্বাধীনতার আগে থেকেই এটি চলে আসছে, মানে এটি এরকমই চলছে। না, বাংলাদেশের স্বাধীনতার আগেও তো কিছুটা, এতটা ছিল না, কিছুটা ছিল, কিন্তু বাংলাদেশের স্বাধীনতার পরে দুর্ভাগ্যজনক ভাবে আপনি 72 থেকে 75 দেখেন, যখন আপনার এই একদলীয় স্বাধীনতা বাকশাল প্রতিষ্ঠা হলো, তখন সমস্ত পত্রিকাগুলোকে নিষিদ্ধ করে দেওয়া হয়েছিল। মাত্র 4টা পত্রিকাকে খুলে রাখা হয়েছিল এবং সেটাও ওই তাদের সরকারের কথাবার্তাই বলতে হবে, এটাই সিদ্ধান্ত হয়েছিল। সো দ্য ট্রেন্ড ওয়াজ দেয়ার। আপনার মানসিক যে তৈরি একটা আপনার যে মনোজগৎ তৈরি করার প্রথম থেকেই ছিল এই দলের, আওয়ামী লীগের এবং সরকারি দলের, যে তারা একদলীয় একটা শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করবে, যেখানে অন্য কেউ কিছু বলতে পারবে না, কেউ ভিন্ন মত পোষণ করতে পারবে না, এবং আপনার তাদের যেটাকে আমরা বলি চর্চা এখানে। আপনি মনে করছেন যে সেই অবস্থাটা 2006 সালের আগে থেকে ডিফারেন্ট ছিল? আওয়ামী লীগ 2009 সালে ক্ষমতায় এসে সেটি আলাদা করে দিয়েছে। আপনার বক্তব্য কি এরকম যে 2006 সাল বা তার পরের আগে থেকে 2006 থেকে 2001? শুধু আওয়ামী লীগের মেন্টাল মেকআপটাই হচ্ছে আপনার এটা। তার 72-75 সাল পর্যন্ত একই কাজ করেছে, আবার তখন 96 সালে এসে আবারও তার কয়েকটা পত্রিকা নিষিদ্ধ করেছে। পরবর্তী আসে দেখেন যে তারপরে কি হয়েছে পত্রিকাগুলোর অবস্থা। তার মানে আপনি যদি আজকে একটা ফ্রি ফেয়ার ইলেকশন করেন, আপনি দেখবেন যে 90% বিএনপি সমর্থন আছে। আপনি একটা লোককে জিজ্ঞেস করলে পাবেন না যে এখন বিএনপির বিরুদ্ধে কারো একটা অভিযোগ আছে। কিছু সংখ্যক হতাশ ব্যক্তি আছেন, তারা এই সমস্ত কথাবার্তা অনেকে বলেন যে আপনার এই ধরনের দুর্বলতা আছে বা এই ভুল হচ্ছে, বিএনপি দুর্বল হয়ে গেছে। বিএনপি কোনো মতেই দুর্বল না। আপনি একটাই ইউনিয়ন পরিষদের নির্বাচন, সেখানেও আপনি দেখবেন যে সেখানেও বিএনপি আপনার সবচেয়ে আপনার জনপ্রিয় দল হিসেবে বেরিয়ে আসে।
29 আগস্টের দিকে আপনি বলেছেন যে গুমের ঘটনা জাতিসংঘকে জানিয়েছি, তারা পদক্ষেপ নেয়নি। গুমের ক্ষেত্রে জাতিসংঘ কি পদক্ষেপ নিলে আপনি খুশি হতেন? এটি আমাদের শেষ প্রশ্ন আজকে, যেহেতু একটু খুশি হওয়াটা সময় একটু পেলাম। আমার খুশি হওয়ার বিষয় না, আমার খুশি হওয়ার বিষয় না। জাতিসংঘের যে চার্টার আছে সেখানে পরিষ্কার করে বলা আছে যে গুম, এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্স ইজ এ ক্রাইম এগেইনস্ট হিউম্যানিটি। সেখানে এটাকে এনশিওর করা যে কোনো দেশেই যেন আপনার এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্স না হয়, এটা অবশ্যই দেখার দায়িত্ব জাতিসংঘের। তারা একটা ইনকোয়ারি কমিটি পাঠাতে পারতো, তারা এখনো পারে একটা উচ্চ ক্ষমতা সম্পন্ন একটি ইনকোয়ারি কমিটি পাঠিয়ে তারা বাংলাদেশের যে গুমের ঘটনা কেন হচ্ছে, কারা করছে, কি ব্যাপার, এটা কিন্তু বের করা যায়। এটা খুব পরিষ্কার হয়ে গেছে যে এই সঙ্গে জড়িত সরকারের কোনো সংস্থা জড়িত আছে। সুতরাং আপনি এখানে ইউ আস্ক এনিবডি, হি উইল সে যে কে কারা করছে এটা। সুতরাং এইগুলো, এই সমস্ত কথা জনগণকে বিভ্রান্ত করবে, গণতন্ত্রের যে আন্দোলন তাকে আপনার বিভ্রান্ত করবে এবং তাকে ব্যাহত করবে। তো আমরা যেটা চাই যে যেমন আপনার একটি গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য, তার সমাজের জন্য একটা স্বাধীন সংবাদ মাধ্যম অত্যন্ত প্রয়োজনীয়, গুরুত্বপূর্ণ, এবং এটা বলাই হয় যে আপনার একটা বড় স্তম্ভ, সেই জায়গাটা যেন আপনার সেই শক্তিটা থাকে, সেই নৈতিক শক্তিটা যেন থাকে এবং তাদের সেই অধিকারটুকু থাকে কাজ করার, সেটার জন্য সকলেরই কাজ করা উচিত বলে আমি মনে করি।